সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে নারীদের যে ক্যান্সারগুলো হয় সেটার মধ্যে অন্যতম। অর্থাৎ আমরা যদি একটা স্কোরিং করি, দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সার আছে 1 নম্বরে, এবং বাংলাদেশেও কিন্তু প্রতি মুহূর্তে বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত নারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এটা আমাদের জন্য আসলে একটা অ্যালার্মিং ব্যাপার। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে এবং অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি আছে যেটা এখন আমাদের চিকিৎসকরা খুব সফলভাবে বাংলাদেশের নারীদের উপর অ্যাপ্লাই করছেন। তো এর মধ্যে আধুনিক যেই চিকিৎসা প্লাস্টিক সার্জারি, সেটার ভূমিকা আছে। তো এই বিষয়গুলো সম্পর্কে চেষ্টা করছি আজকের পর্বে একটু আলোচনা করবার। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন প্লাস্টিক সার্জন, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার শর্মিন সুমি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে টেলিফোনে যে কোনো প্রশ্ন করতে পারছেন। যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রল একটু পরপর দেখা যাচ্ছে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। সুমি আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আসলে এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলার জন্য সবসময়ই আমি উদ্গ্রীব থাকি। আর চ্যানেল 24 আমার সবচেয়ে প্রিয় প্ল্যাটফর্ম, প্রিয় উপস্থাপক, সবকিছু মিলিয়ে আসলেই অনেক ভালো লাগছে। অনেক ধন্যবাদ আবার। আচ্ছা, তো ব্রেস্ট ক্যান্সার নিয়ে কথা বলবো আজকে, পাশাপাশি চিকিৎসা নিয়ে চেষ্টা করবো একটু ডিটেলসে কথা বলার। তো এখন যদি বলি যে বাংলাদেশের পরিস্থিতিটা আসলে কীরকম, যে বিগত বছরগুলোর তুলনায় কি ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে? একেবারেই যে পরিসংখ্যান আপনি আসলে দিচ্ছিলেন সেটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবোকনের যে স্ট্যাটিস্টিক্স, সেই অনুযায়ী আসলে কিন্তু পুরো বিশ্বেই ব্রেস্ট ক্যান্সার শীর্ষে অবস্থান করছে। বলা হয়ে থাকে যে আগে সার্ভাইকাল ক্যান্সার ছিল, বিগত বছর দশেক ধরে সেই সার্ভাইকাল ক্যান্সার কমে যাচ্ছে। হয়তোবা সার্ভাইকাল ক্যান্সারের জন্য টিকা আবিষ্কৃত হয়েছে এবং টিকা প্রদান করা হচ্ছে এবং মানুষ সচেতন হচ্ছে, সেই কারণে ওটা কমে যাওয়ায় ব্রেস্ট ক্যান্সার উপরে উঠে যাচ্ছে কিনা। কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা বলছে আসলে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যাটাও বাড়ছে। শুধু সার্ভাইকাল ক্যান্সার কমছে বলে ব্রেস্ট ক্যান্সার শীর্ষে যাচ্ছে ব্যাপারটা তা না, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বাড়ছে। এবং আমাদের দেশের ক্ষেত্রে যদি বলেন, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের দেশেও বাড়ছে এবং এটা নারীদের মধ্যে আমাদের দেশেও ব্রেস্ট ক্যান্সার শীর্ষে। এবং সবচাইতে অবাক বিষয় যেটা, যে সবসময় আমরা ক্যান্সার বলতে বুঝি যে ক্যান্সারটা একটু বয়স্কদের হয় বা একটু বেশি বয়সে হয়, কিন্তু অ্যালার্মিংলি আমাদের দেশে বা আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা কিন্তু অনেক কম বয়সেও ক্যান্সারে আক্রান্ত রোগী পাচ্ছি, যে 20, 22, 25, এবং অনেক রোগী পাচ্ছি 35-এর নিচে, যেটা আগে হয়তো আমরা বলতাম যে স্ক্রিনিংটাই হয়তো বা ব্রেস্ট ক্যান্সার আছে কিনা এটা যে আমরা পরীক্ষা করব 30-এর পরে বা 35-এর পরে, কিন্তু তার আগেও আমরা রোগী পাচ্ছি। তো সব মিলে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে আসলে সচেতনতা তৈরি করার কোনো বিকল্প আমরা পাচ্ছি না, এবং এই কারণেই আপনাদের আসলে এই আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে যে সাধারণ মানুষকে সচেতন করা। তো আমরা যদি বলি যে বিগত বছরগুলোর চেয়ে এখন ডায়াগনোসিসটা অনেক বেশি হচ্ছে, যে বেটার ডায়াগনোসিস, বেটার রিপোর্টিং হচ্ছে, সেই কারণে আপনারা পেশেন্টদেরকে পাচ্ছেন, মানে যে সংখ্যাটা ইনক্রিজিং বলছিলেন, সেটার পিছনে এটাও একটা কারণ হতে পারে। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, কারণ আগে আমরা যখন ট্রেনিং পিরিয়ডে বা আমরা যখন নতুন নতুন ডক্টর হয়েছি, সেই সময়টায় আমরা ব্রেস্ট ক্যান্সার মানেই দেখতাম অনেক বড় একটা ঘা সহ একটা চাকা নিয়ে কোনো রোগী আমাদের কাছে মানে একদম শেষের দিকে, একদম শেষ পর্যায়ে আসতো। তো সেখান থেকে এই বিগত প্রায় 20 বছরেই আমরা দেখছি যে একেবারে ছোট দানার মতো ব্রেস্ট ক্যান্সার, অথবা সে জানেও না বা আমরাও জানি না, সে এমনিতেই টেস্ট করতে এসেছে যে তার কোনো ব্রেস্ট ক্যান্সার লক্ষণ আছে কিনা, যেটাকে আমরা স্ক্রিনিং বলে থাকি, সেটা করার জন্য এসে ব্রেস্ট ক্যান্সার হিসেবে ডিটেক্টেড হয়েছে এবং পুরো চিকিৎসা নিয়ে উনি আল্লাহর রহমতে ভালো আছে। তো সেই জায়গাটাতেও আসলে আমরা পাচ্ছি, যেটা আগে এই ডায়াগনোসিসের পুলে জমা হতো না। আগে দেখা যেত যে একেবারে অ্যাডভান্স ক্যান্সারগুলোই আসছে, কিন্তু এখন আমরা অনেক কম বয়সেও পাচ্ছি এবং অনেক
আর্লি স্টেজে পাচ্ছি। এই যে আপনারা স্ক্রিনিং এর কথা বলছেন, আমরা জানি যে ক্যান্সার ডিটেকশনের ক্ষেত্রে স্ক্রিনিং একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আপনারা চান যে যত আর্লি ডিটেকশন হবে সেই চিকিৎসাটা তত বেশি সাকসেসফুলি আপনারা পেশেন্টকে দিতে পারবেন। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং এর যদি কোনো প্রোটোকল থেকে থাকে সেটা আমাদের সাথে শেয়ার করুন। অবশ্যই এটা মানে খুব কম কিছু ক্যান্সারই আছে যেগুলোর কিন্তু স্ক্রিনিং প্রোটোকল আছে, কারণ হচ্ছে যে ক্যান্সার নেই কিন্তু কোনো না বা ক্যান্সারের লক্ষণ নেই কিন্তু কোনো না কোনোভাবে প্রাথমিক অবস্থায় ধরা পড়া যাচ্ছে বা পড়ানো যাচ্ছে, এরকম ক্যান্সার খুব অল্প কিছুই আছে, তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার একটা। এবং এটা মানে পজিটিভ একটা দিক। আরও পজিটিভ যেটা হচ্ছে যে অন্য যে কোনো ক্যান্সারের তুলনায় এই ক্যান্সার যদি একেবারে আর্লি বা স্ক্রিনিংয়ে ডিটেক্ট হয় তাহলে কিন্তু তার চিকিৎসার পরে ভালো থাকার পরিমাণ 95 থেকে 99%। মানে এতখানি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা। তো সেই ক্ষেত্রে আমরা স্ক্রিনিংয়ের প্রতি এর জন্যই বারবার মনোযোগ দিচ্ছি এবং বারবার বলছি, এবং স্ক্রিনিংয়ের পদ্ধতিটাও যে খুব কঠিন তা না। প্রতিটা নারী যখন থেকে তার ব্রেস্ট ডেভেলপ করবে সে প্রতি মাসে মাসিকের দ্বিতীয় সপ্তাহে নিজের স্তন নিজে পরীক্ষা করবে, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এবং এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং এটার জন্য কিছুই লাগে না, শুধু নিজের প্রতি নিজের ভালোবাসা এবং একটুখানি সময় লাগে। সে প্রতি মাসে মাসিকের দ্বিতীয় সপ্তাহে যখন ব্রেস্টটা বা স্তনটা একটু নরম হয়ে আসে তখন গোসলের সময় সে যদি সাবান দিয়ে নিজের ব্রেস্ট নিজে চেক করে, ছোটোখাটো কোনো দানা বা ছোটোখাটো কোনো টিউমার থাকলেও কিন্তু সেটা বোঝা যাবে এবং সে বুঝতে পারবে। প্রথম সে বলতে পারে যে আমি তো আমার ব্রেস্টকে চাকার মতোই, পুরো ব্রেস্টই চাকা চাকা লাগে, অনেক লাগে, কিন্তু সে প্রতিনিয়ত প্রতি মাসে যখন নিজের স্তন নিজে পরীক্ষা করবে তখন কিন্তু এটা লাগবে না, এবং সে বুঝতে পারবে তার ব্রেস্টে কোনো চেঞ্জ হলে, মানে কোনো অ্যাবনরমালিটি কি সে ফিল করছে কিনা সেটা সে বুঝতে পারবে। সেটাই। এবং এটা হচ্ছে যে তার নিজের কাজ। এবং প্রতি বছর একটা আলট্রাসোনোগ্রাম করার কথা বলি 35 বছর পর্যন্ত। সেটা 20 বছরের পরের থেকেও শুরু করতে পারে, বা কখনো কখনো যদি সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের ফ্যামিলি হিস্ট্রিতে পজিটিভ কিছু না থাকে তাহলে 30-এর পরেও শুরু করতে পারে। প্রতি বছর একটা করে আলট্রাসোনোগ্রাম এবং একজন চিকিৎসকের সাথে দেখা করবে। এবং 35-এর পরে ব্রেস্টটা যখন একটু নরম হয়ে যায়, একটু চেঞ্জ চলে আসে, তখন আমরা বলি যে প্রতি বছর একটা করে ম্যামোগ্রাম করার কথা। প্রতি বছর ম্যামোগ্রাম মানে একটা আলট্রাসোনোগ্রাম হচ্ছে সাধারণত ডেন্স ব্রেস্ট বা একটু শক্ত ব্রেস্টে আলট্রাসোনোগ্রামটা ভালো রিপোর্ট দেয়, আর ম্যামোগ্রামটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্ক্রিনিং টুল, কারণ একটু বয়স্কদের যেহেতু ক্যান্সারের চান্স বেশি থাকে, সেটা হচ্ছে ব্রেস্টের এক ধরনের এক্সরে ম্যামোগ্রাম। সেটাকে মানে স্বাভাবিকভাবে মেডিকেলের পরিভাষায় ম্যামোগ্রাম বলা হয়। এই ম্যামোগ্রামটা প্রতি বছর করার জন্য, এবং 50-এর পরে যে এটা 2 বছর অন্তর অন্তর করতে পারে, সারা জীবনই করা উচিত। মানে কারো যদি ফ্যামিলিতে খুব স্ট্রং হিস্ট্রি থাকে যে তার হয়তো মায়ের ব্রেস্ট ক্যান্সার ছিল, বা তার ফ্যামিলির যে ফার্স্ট লাইন যে রিলেটিভ আমরা বলি তাদের কারো ব্রেস্ট ক্যান্সার ছিল, তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের বাড়তি সতর্কতা? তাদের ক্ষেত্রে যেটা একটু বাড়তি সম্ভাবনা থাকে ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সার হওয়ার, এই কারণে আমরা এই রুটিন টেস্টগুলোর পাশাপাশি আরও একটা টেস্ট করিয়ে রাখি, সেটাকে বলা হয় জেনেটিক্স টেস্ট, BRCA 1 and 2। এই BRCA 1 and 2 করার মাধ্যমে সে একটা মানে তার ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কীরকম সেটাও সে জেনে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে তার পরিবারের যিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, কত বছর বয়সে হয়েছিল, তার আগে থেকেই, অন্তত 5 বছর আগে থেকেই আমরা বলি স্ক্রিনিং প্রক্রিয়াটা শুরু করতে, এবং স্ক্রিনিং প্রক্রিয়া মোটামুটি একই থাকছে, তার জন্য একই থাকছে। আচ্ছা, আমরা এই যে নারীদের স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে যখন আসলে কথা বলি, খুব মানে আনঅ্যাভয়েডেবলি যেই ব্যাপারটা সামনে চলে আসছে যে সোশ্যাল ব্যারিয়ার। নারীদের ক্ষেত্রে দেখা যায় যে ট্যাবু থাকে, এবং বিভিন্ন সোশ্যাল স্টিগমা দ্বারা তারা আসলে প্রতিনিয়তই তারা সেটা ফেস করেন। তো এখন সচেতনতা বাড়ছে, শিক্ষিত নারীরা সচেতন হচ্ছেন, বা যারা শহর কেন্দ্রিক নারী আছেন তারা সচেতন হচ্ছেন, কিন্তু এই সচেতনতাটা আসলে দূরবর্তী যে অঞ্চলগুলো আছে বা যেখানে শিক্ষার হার কিছুটা কম, সেই নারীরা কতটুকু পাচ্ছেন? আসলে এটা বেসিক প্রশ্ন, এবং আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বা সোসাইটির পক্ষ থেকে, আমার মনে আছে ব্রেস্ট ক্যান্সার স্টাডি গ্রুপের একটা সোসাইটির পক্ষ থেকে আমরা একবার কুমিল্লায় গিয়েছিলাম শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে, কম্বাইন্ড একটা প্রোগ্রাম, যে জায়গায় আমি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম করব। এবং আপনি অবাক হবেন যে অনেক নারীকেই এমনভাবে আমাদের বলতে হয়েছে যে আপনার ব্রেস্টে কোনো সমস্যা আছে, সে ব্রেস্ট কি বোঝে না, স্তনে কোনো সমস্যা আছে সেই শব্দটাও বোঝে না।
এমনকি মানে তাকে বোঝাতে আমাকে অনেক মানে তার ভাষায় বোঝাতে অনেক বেগ পেতে হয়েছে। এবং স্বাভাবিকভাবে যার নিজের শরীরের এই অংশটার প্রতি এতখানি মানে অমনোযোগ বা সে এটাকে গুরুত্বপূর্ণভাবে ভাবেনি, সে স্বাভাবিকভাবে জানেও না যে তাকে কিভাবে পরীক্ষা করতে হবে বা দেখতে হবে। আশার বিষয় যে বিভিন্ন সোসাইটি বা বিভিন্ন সংগঠন এই ব্রেস্ট ক্যান্সারের বিষয়টি নিয়ে এগিয়ে আসছে। আমরা যারা আছি প্রতি বছর অক্টোবরে কিন্তু আমরা চেষ্টা করি যে ব্যক্তিগত উদ্যোগে যে যেখানে সেবা দেই সেখানে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের কথাটা আবার বলার। বছরে একবারও যদি কেউ স্ক্রিনিং করে তাহলেও কিন্তু অনেকখানি নিরাপদে থাকা যায়। এবং আপনারা এবং মিডিয়াতে যারা কাজ করছে বা মিডিয়া নিজে থেকেই কিন্তু এই ক্যান্সার স্ক্রিনিংয়ের বিষয়টি বারবার তুলে আনছে। এবং বিগত 20 বছর আগেও আমি যেটা বলছিলাম 20 বছর আগেও সিনারিও যেমন ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়েছে এবং আশাবাদী যে আরও আগামী 5 বছরে এটা অনেক চেঞ্জ হবে। এবং বাংলাদেশ সরকারেরও কিন্তু জরায়ু মুখের ক্যান্সার এবং ব্রেস্ট স্ক্রিনিংয়ের প্রোগ্রাম আছে, যেটা একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মেডিকেল কলেজে করা হচ্ছে। হয়তো সেটা আরো সুন্দরভাবে আরো প্রত্যন্ত অঞ্চলে চালানো সম্ভব হবে যদি এই বিষয়গুলো নিয়ে আরো কাজ করা হয়, আমরা আশাবাদী। আচ্ছা, তো যে কোনো আসলে রোগের কথা চিন্তা করলে আমাদের মাথায় আসে যে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি। আপনি ইতিমধ্যেই বলেছেন যে ফ্যামিলি হিস্ট্রি এটা একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর, সেটাকে তো আসলে পরিবর্তন করবার কোনো সুযোগ নেই, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলোকে আমরা একটু মডিফাই করতে পারি আমাদের জীবন ধারণের সাথে যে রিস্ক ফ্যাক্টরগুলো জড়িত সেগুলো নিয়ে একটু বলুন। আপনি যেটি বলছিলেন নন মডিফায়েবল বা পরিবর্তনযোগ্য না, সেই পরিবর্তনযোগ্য না সংখ্যাই আসলে বেশি। পরিবর্তনযোগ্য যেগুলো সেগুলো খুবই লিমিটেড। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে কোনো ক্যান্সারে আমরা কিন্তু সবাই জানি যারা মেডিকেলে পড়েছি বা ডক্টর, যে মানুষটি জন্মালো সেই জন্মালো ক্যান্সারের ঝুঁকি নিয়ে। আসলে ঠিক তেমনিভাবে নন মডিফায়েবল আরেকটা বিষয় হচ্ছে যে নারী জন্মালো সেই নারী কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি নিয়ে জন্মেছে। পুরুষদের ক্ষেত্রে মাত্র 1% ঝুঁকি থাকে, 99%ই ঝুঁকি থাকে যে ফিমেল ব্রেস্ট ক্যান্সার হবে। তো সেই হিসেবে ফিমেলদের একটা ভয় আছে। আর মডিফাই করতে পারবো বা আমার কিছু ভূমিকা আছে, আমি কিছু করতে পারবো সেরকম যদি দেখি, সেক্ষেত্রে হচ্ছে যে খুব প্রথম থেকেই সচেতন থেকে আমি যদি আমার ওয়েটটা বাড়তে না দেই বা আমি যাতে একটু ওবেসিটি যাদের থাকে, মোটা যারা হয় তাদের একটা বাড়তি ঝুঁকি থাকে। এর বাইরে হচ্ছে যে সন্তান যাদের একটু আর্লি বেশি বয়সে হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি ঝুঁকি থাকে। বেশি বয়সে সন্তান হওয়া এবং সন্তানকে বুকে দুধ খাওয়াতে না পারা, এই দুটোই একটা বড় গুরুত্বপূর্ণ ঝুঁকি। তো 35 এল্ডারলি মাদার যেটা তার 30-এর পরে তাদের একটু ঝুঁকি থাকে। এটা অবশ্য অনেক কিছুর উপর নির্ভর করে, তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তারপরও মেডিকেলের নলেজ থেকে এটুকু বলা যায় যে একটু বেশি বয়সে এবং স্তন্যপান না করানো, বাচ্চা না নেয়া, এই বিষয়গুলো স্তন ক্যান্সারের সাথে অনেক বেশি রিলেটেড। একটু হরমোনাল মেডিসিন যারা খায় বা খেতে হয়, বলা হয়ে থাকে যে যারা শারীরিক পরিশ্রম কম করে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি একটু বেশি থাকে। এবং এর বাইরে যেগুলো অনেক সময় নন মডিফায়েবল, যেটা একটা হচ্ছে ফ্যামিলিয়াল, এছাড়াও জেনেটিক কিছু বিষয় থাকে যাদের ব্রেস্ট ক্যান্সার বা যাদের ফ্যামিলিতে ওভারিয়ান ক্যান্সারের সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। এই তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই কজগুলোর থেকেও কোনো কিছুই নেই বা কোনো হিস্ট্রি নেই, তাদেরও ব্রেস্ট ক্যান্সার হচ্ছে। এই সংখ্যাটাই আসলে বেশি। এই কারণেই আসলে প্রত্যেককেই এই বিষয়ে মনোযোগ দিতে হবে এবং স্ক্রিনিংয়ে থাকতে হবে। মানে এই যে তথ্যগুলো সেটা আসলে একদম স্কুল লেভেল থেকে যদি চিন্তা করা হয় যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন বাচ্চারা স্কুলে যাচ্ছে তখন থেকে যদি তাদের মাথায় এই অ্যাওয়ারনেসের বার্তাগুলো পৌঁছে দেওয়া যায়, সেটা আশা করা যায় যে আরো ইফেক্টিভ হবে, অনেক বেশি ইফেক্টিভ হবে। আচ্ছা, তো আপনাদের কাছে যখন পেশেন্ট আসছে তো সাধারণত কিভাবে আপনারা পেশেন্টটাকে অ্যাপ্রোচ করেন? মানে প্রথমত নিশ্চয়ই ফিজিক্যালি এক্সামিন করেন, কিছু ইনভেস্টিগেশনে যান, তো সেই ধাপগুলো সম্পর্কে একটু জানতে চাই। প্রথমেই তো হচ্ছে যে আমাদের কাছে আসলে অনেকে সচেতন হয়ে আসছে। তারা হচ্ছে ব্রেস্টে পেইন অথবা ব্রেস্টে একটু লাম্পিনেস নিয়ে আসে, যেটা হয়তো ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ না। কিন্তু প্রথমত প্রতিটা রোগীকেই আমরা হিস্ট্রি নেওয়ার পাশাপাশি
প্রতিটা যে রিস্ক ফ্যাক্টর যেগুলো বললাম, বাচ্চাকে বুকে দুধ খাইয়েছে কিনা, কজন বাচ্চা, তার অন্য কোনো অসুখ আছে কিনা, হরমোনাল প্রবলেম আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা জেনে নেই। এবং তারপরে যখন তাকে পরীক্ষা করি, দুটো ব্রেস্টই আমরা পরীক্ষা করে দেখি এবং তাকে সেই সময়ে শিখিয়ে দেই কিভাবে তিনি নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করবেন। এবং এই ব্রেস্ট পরীক্ষার একটা মানে ম্যান্ডেটরি অংশ হচ্ছে যে ব্রেস্টের আলট্রাসোনোগ্রাম পরীক্ষাটা করা, এবং কখনো কখনো আলট্রাসোনোগ্রাম এবং ম্যামোগ্রাম দুটোই আমরা একসাথে করতে দেই। এই পরীক্ষার মাধ্যমেই আসলে আমরা নিশ্চিত হতে পারি যে তার ব্রেস্টে কোনো ধরনের কোনো চাকা নেই। কিন্তু কোনো রোগী যদি আসে আমাদের কাছে যে তার ব্রেস্টে চাকা আছে, ইটস অবভিয়াস যে তার একটা ব্রেস্টে চাকা আছে, সেই চাকাটা নিয়ে উনি যখন আসে তখন কিন্তু এই দুটো পরীক্ষার সাথে আরেকটা ম্যান্ডেটরি পরীক্ষা যোগ হয়, সেটা হচ্ছে কোর বায়োপসি। কোর বায়োপসি, বায়োপসি শব্দটা শুনলেই আসলে অনেকে ভয় লাগে। অনেক শিক্ষিত, অনেক একেবারে দেখা যাচ্ছে যে কর্মজীবী নারী, তারাও ভয় পায়। এবং আমরা একটা ছোট্ট ফোন কল নিয়ে আবার আলোচনা ফিরে আসছি। অবশ্যই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্নটি করুন। ম্যাডাম, হলো কি, আমার হলো আছে না, পেশাবের রাস্তা আছে না। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। মানে আমার পেশাবের রাস্তাটা চুলকাচুলকি করা, আর ওখানে একটু দানা দানার মতো আর কি লাগতেছে হাতে ধরলে। মানে এটা কিসের জন্য আর কি, আর ওইখানে সিঁড়ি সিঁড়ি যায় আর কি। আচ্ছা দর্শক, আমি বুঝতে পেরেছি আপনার সমস্যা হচ্ছে কিছুটা, কিন্তু এই বিষয়টা নিয়ে আপনাকে ওভার ফোনে আসলে সমাধান করা সম্ভব না। আপনার হয়তো ইউরিনের ইনফেকশন থাকতে পারে, বা পেশাবের জ্বালাপোড়া আছে কি না, বা মূত্রথলির আশেপাশে মানে পেশাবের জায়গার আশেপাশে কোনো ধরনের স্কিনের কন্ডিশনও হতে পারে। তো আপনি সরাসরি যদি একজন চিকিৎসকের কাছে যান, ভালো হয় গাইনি বিশেষজ্ঞ, গাইনোকোলজি বিশেষজ্ঞ, তাহলে খুব ভালো হয়। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। আমরা যেই প্রসঙ্গটিতে ছিলাম, আপনি বলছিলেন যে বায়োপসির কথা, যে বায়োপসি নিয়ে সাধারণ মানুষের মনে একটা ভয় কাজ করে, যে এখান থেকে আসলে সেলটা নিয়ে আসা হবে, কতটা পেইনফুল একটা প্রসিডিওর, এই বিষয়গুলো স্বাভাবিকভাবে চলে আসে। স্বাভাবিকভাবে চলে আসে, এবং দুটো ভয় কাজ করে। একটা ভয় হচ্ছে লজিক্যাল, যে আপনি বলছিলেন ব্যথা লাগবে কিনা, অনেক কষ্ট হবে কিনা। দ্বিতীয় যে ভয়, সেটা খুবই অস্বাভাবিক বিষয়, সেটা হচ্ছে যে টিউমার। আমি শুনেছি অনেকের কাছে যে ব্রেস্ট ক্যান্সার, এই পরীক্ষা করলে ক্যান্সার হয়ে যায়। মানে বিষয়টা এরকম যে কোনো চাকায় যদি ক্যান্সার থাকে, সেটা ধরা পড়ে বায়োপসির মাধ্যমে, কিন্তু মানুষের মনে ধারণা জন্মেছে বায়োপসি করার কারণে ক্যান্সার হচ্ছে। তো এটাই আসলে দুটো বিষয়কেই আমি এক্সপ্লেইন করে বলতে চাই যে কোনো চাকায় আসলে আগে আমরা যেমন সুই দিয়ে একটা পরীক্ষা, এফএনএসি পরীক্ষা অনেক বেশি প্রচলিত ছিল, কিন্তু এফএনএসির মাধ্যমে খুব ছোট্ট সেল আসে বা একটু রস আসে। কিন্তু এখন নতুন মেশিন পাওয়া যায়, যেটা আধুনিক বিজ্ঞান অনেক সুন্দর করে বানিয়েছে, খুব ছোট্ট সুইয়ের মতোই খানিকটা। কিন্তু এই পরীক্ষাটা করার সময় আমরা কিন্তু অবশ্যই অবশ করে নেই, বিভিন্ন জায়গায় পয়েন্ট করে ওই চাকাটার আশেপাশে অবশ করে নেই, এবং অবশ করার মিনিটের মধ্যেই কিন্তু এই টেস্টটা করে ফেলা যায়। এবং মেশিনটা দিয়ে জাস্ট প্রসিডিউর করার সময় রোগী হয়তো টের পায়, যেহেতু পুরো ব্রেস্টটা তাকে অবশ করা হয় না, ওই চাকার আশেপাশে সে টের পাচ্ছে যে হ্যাঁ কিছু করা হচ্ছে, কিন্তু সেইভাবে ব্যথা কিন্তু সে পায় না। এবং এই কোর বায়োপসি করার মাধ্যমে যে টিস্যুগুলো পাওয়া যায়, সেটার মাধ্যমে যেমন কনফার্ম হওয়া যায় যে এটা ক্যান্সার কিনা, সেই সাথে যদি ক্যান্সার হয় এর পরবর্তী আরও কিছু টেস্ট করার প্রয়োজন হয়, যে এটার নেচারটা কীরকম, বায়োলজিক্যাল নেচারটা, এটাকে হরমোন রিসেপ্টর স্ট্যাটাস পজিটিভ কিনা, ইমিউনো স্ট্যাটাস পজিটিভ কিনা, এগুলো পরীক্ষা করা যায়। অতএব এই কোর বায়োপসি পরীক্ষাটা ম্যান্ডেটরিভাবে করা উচিত। এখনও ঢাকার বাইরে এই পরীক্ষা করা অনেক ডিফিকাল্ট, তারপরেও অনেক জেলাতে কিন্তু হচ্ছে। তো আমার রিকোয়েস্ট থাকবে আসলে রোগীদের প্রতি বা নারীদের প্রতি, যদি আপনার ব্রেস্টে কোনো চাকা থাকে, তাহলে আপনি আলট্রাসোনোগ্রাম তো করবেনই, একজন চিকিৎসককে তো দেখাবেনই, এবং এই কোর বায়োপসিটা যদি আপনার চিকিৎসক আপনাকে করতে বলে, কখনোই মানা করবেন না। দাঁতে দাঁত চেপে হলেও, দেখা যায় যে সময় ক্ষেপণ করেন, যে বায়োপসিতে ওনারা যেতে চাচ্ছেন না। এবং এমনও হয়েছে যে 1.5-2 বছর
3-4 বছর পরেও আসে এরকম, কিন্তু ততদিনে তো ক্যান্সার ততখানি অ্যাডভান্স হয়ে যায়। এবং সবচেয়ে বড় কথা হলো যে ক্যান্সার যদি এগ্রেসিভ নেচারের হয় তাহলে কিন্তু এটা 2 মাস 3 মাসে অনেক বড় বেশি সময়, হ্যাঁ এই 2-3 মাসেই অনেক বেশি খারাপ হয়ে যায় যদি এই সময়টা মানে এই গোল্ডেন আওয়ারটা যদি কেউ মিস করে। আসলে ক্যান্সারের ক্ষেত্রে আমরা মেটাস্ট্যাসিস শব্দটার সাথে পরিচিত, যে শরীরের অন্যান্য অংশে ক্যান্সার ছড়িয়ে পড়া। তো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই মেটাস্ট্যাসিসের ধরনটা কিরকম হয়? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ছড়িয়ে পড়ার সম্ভাবনাটা অনেক থাকে এবং এটা বেশিরভাগ সময় দেখা যায় যে লাংসে বা ফুসফুসে, লিভারে এবং ব্রেইনে, বোনে এইসব জায়গায় ছড়ায়। এর বাইরেও অন্যান্য জায়গায় ছড়াতে পারে কিন্তু সেটা খুব কম। এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ব্রেস্ট ক্যান্সার যখন 1 গ্রাম সমপরিমাণ টিস্যু হয় তার 14 বছর আগে থেকে হয়তো সেটা আসলে শরীরে শুরু হয়ে গেছে, এরকম একটা বিষয় থাকে। অর্থাৎ আপনি যখন চাকা পাচ্ছেন সেই চাকাটার অনেক আগে থেকেই কিন্তু আপনার শরীরে ক্যান্সারটা আছে। এবং সে কারণেই বলা হয় যে ব্রেস্ট ক্যান্সার প্রথম থেকেই একটু সিস্টেমিক বা রক্তনালীর মাধ্যমে, রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার চান্স থাকে। এবং যে কোরবায়োপসিটার কথা বললাম সেই পরীক্ষার মাধ্যমে এটার নেচার যদি জানা যায় তখন কিন্তু আমাদের যে অঙ্কোলজিক্যাল মাল্টিডিসিপ্লিনারি বোর্ডে বসে যে সিদ্ধান্ত আমরা সাধারণত নেই, সেখানে অঙ্কোলজিক্যাল যে পার্টনার আমাদের থাকে বা ডক্টর থাকে তারাই আসলে মূলত সিদ্ধান্ত দেয় যে ওই ক্যান্সারের ক্ষেত্রে কোন ধরনের চিকিৎসা শুরু করা উচিত, এটার মানে তার কোন ধরনের এই ক্যান্সারটা কোন দিকে ছড়ানোর চান্স বেশি বা সেটার আগে চিকিৎসা করা উচিত নাকি লোকালি ওই ক্যান্সারটা সরানো আগে উচিত, এই বিষয়গুলো অনেক কিছু নির্ভর করে। তাই মেটাস্টেসিসের বিষয়টা প্রথম থেকেই আসলে আমাদের মাথায় থাকে। আচ্ছা, যদি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নিয়ে কথা বলি, তো চিকিৎসার কথাটা আসলেই মানে রোগীদের মনে যেই ভয়টা প্রথমেই কাজ করে যে সার্জারির মাধ্যমে তার ব্রেস্টটা কেটে ফেলে দিতে হবে, মানে এটাই একটা কনভেনশনাল একটা চিন্তা আসলে হয়ে আসছে। তো আসলে সেই যে জায়গাটা যে ব্রেস্ট ফেলে দিতে হবে, ব্রেস্ট থাকবে না, মানে সেখান থেকে আমরা আসলে কতটুকু সরে আসতে পেরেছি এখনকার যে চিকিৎসা পদ্ধতি আছে? অনেক ধন্যবাদ। এই জায়গায় আমি বলতে চাই যে এই ভয়টা শুধুমাত্র ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে না। কালকে একজন ইয়াং পেশেন্ট আমার কাছে এসেছে যিনি একেবারে ছোট একটি মানে ছোট 3 সেন্টিমিটার ইন্টু 3 সেন্টিমিটার একটা লাম্প, সেটা ক্যান্সার না কিন্তু চাকা। তো সেই চাকা নিয়ে উনি যখন অপারেশনের কথা বলছে তখন বলছে এটা কি পুরোটা কেটে ফেলতে হবে নাকি চাকাটা ফেললেও হবে, মানে ওটা ক্যান্সার না, তারপরেও এই ভয়টা মানুষের মাথায় এভাবে ঢুকেছে যে ব্রেস্টে কোনো টিউমার হলে বোধহয় পুরো ব্রেস্ট কেটে ফেলতে হয়। অনেকের মনেই এই ধরনের ভয় কাজ করে। আর সেই প্রেক্ষাপট থেকে আমরা ওই যেই কথাটি আগেই বলছিলাম যে আমরা প্রথম দিকে যখন আজ থেকে 20 বছর আগে যখন আমরা শুরু করেছি ট্রেনিং ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট করতাম, তখন দেখা যেত যে ব্রেস্টে যে কোনো চাকা থাকলে প্রথম কাজ হচ্ছে ব্রেস্ট কেটে ফেলে দেয়া এবং বগলের যে এক্সিলারি লিম্ফ নোড সেগুলো পরিষ্কার করা। এবং এরকমও আমরা অনেক দেখেছি যে ছোট একটি চাকা কিন্তু ওটা অপারেশন করা হয়েছে সেটাকে টিউমার ভেবেই বা বিনাইন খারাপ কোনো কিছু না এরকম ভেবেই, এবং অপারেশনের পরে যখন দেখা গেছে যে এটা ক্যান্সার তখন তাকে দ্বিতীয় অপারেশনে চলে যেতে হয়েছে। এবং অনেক সময় তখনকার সময়ের যে অঙ্কোলজিস্ট যারা প্র্যাকটিস করতেন ক্যান্সার বিশেষজ্ঞ, ওনারাও আমাদের কাছে রোগীকে পাঠিয়ে দিত যে পুরো ব্রেস্টের অপারেশন কেটে অপারেশন করে আমাদের কাছে পাঠান। তো আমরা এই বিগত 20 বছরের মধ্যে লাস্ট 10 বছরে দেখেছি ম্যাসিভ চেঞ্জ হয়েছে। ম্যাসিভ চেঞ্জটা এরকমভাবে হয়েছে যে পুরো বিশ্ব কিন্তু তখন থেকেই আসলে কিভাবে ব্রেস্টটাকে কনজার্ভ করা যায় বা রেখে কাজ করা যায় সেটা নিয়ে কাজ করছে, যেটা আমরা হয়তো আরেকটু পরে অ্যাডপ্ট করেছে। এবং আমরা এখন দেখছি যে ঠিক একইভাবে আগে যেরকম আমরা বলতাম যে ব্রেস্ট কাটতেই হবে, এখন আমরা ঠিক সেই ধরনের কনফিডেন্স বা বিশ্বাসের সাথে বলতে পারি যে রেখে কিভাবে অপারেশন করা সম্ভব বা চিকিৎসা করা সম্ভব। এটাই তাদেরকে আমরা বলতে চাই। এবং আরো ভালো করে বলতে গেলে সেটা হচ্ছে যে ব্রেস্ট রেখেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব অপারেশন করা, খুব কম ক্ষেত্র ছাড়া। এই কম ক্ষেত্রের মধ্যে কিছু জিনিস কাজ করে, যেরকম হচ্ছে যে আমি ডিটেইলসে অবশ্যই শুনবো, কারণ সেটা নিয়েই আসলে আজকে কথা বলার জন্যই আপনার সাথে বসেছি। এটি ছোট্ট বিরতির পর। নিঃসন্দেহে। প্রিয় দর্শক, জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে এই পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর কিন্তু আমাদের আলোচনার যে পরবর্তী অংশ সেটা নিয়ে ফিরে আসছি, আপনারা আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ব্রেস্ট ক্যান্সার বিষয়ে কথা বলছি এবং ব্রেস্ট ক্যান্সারের আধুনিক চিকিৎসায় প্লাস্টিক সার্জারি কী ভূমিকা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শারমিন সুমি, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান প্লাস্টিক সার্জারি বিভাগ, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমাদেরকে ফোনে যদি কোনো প্রশ্ন করতে চান সেক্ষেত্রে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। আপনাকে বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি। ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছিল, বিশেষ করে সার্জিক্যাল যে ব্যাপারগুলো সেটা নিয়ে কথা বলছিলেন। তো আসলে সার্জারি কথাটা যখন আসে তখন অনেকগুলো প্রশ্ন মাথায় চলে আসে যে সার্জারিটা কি আগে হবে নাকি আপনারা যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে থাকেন সেটা আগে হবে, মানে এরকম নানা ধরনের বিষয় আসলে থাকে এবং আমি জানি যে সেটা অবশ্যই রোগীটার কন্ডিশনের উপরে আপনারা নির্ভর করে ডিসাইড করেন। তো এই বিষয়টা নিয়ে একটু বলবেন। এক্স্যাক্টলি, যে কিছু বছর আগেও যেটি বলছিলাম যে অপারেশনই করা হতো এবং প্রথমেই অপারেশনটা করা হতো এবং তারপরেই পরবর্তী চিকিৎসায় যাওয়া হতো, কিন্তু এখন একেবারে পুরো বিষয়টি অনেক চেঞ্জ এবং সেটা হচ্ছে যে এই সিদ্ধান্ত আমরা কখনোই একা নেই না এবং এই সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা একটা মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড, অর্থাৎ হয়তোবা আমরা একসাথে বসি না বা কখনো কখনো বসাও হয়, কিন্তু একজন ক্যান্সার স্পেশালিস্ট, একজন প্যাথোলজিস্ট এবং একজন সার্জন মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কখনো কখনো অন্য কোনো সার্জিক্যাল ক্যান্সারের সার্জন, সার্জিক্যাল অঙ্কোলজি বা জেনারেল সার্জন যদি হয় তিনি একজন প্লাস্টিক সার্জনকেও সাথে নেন। হ্যাঁ, এভাবেই আসলে মাল্টিডিসিপ্লিনারি বোর্ডটা হয় এবং এই বোর্ডের মাধ্যমে আসলে সিদ্ধান্তটা হয় যে ওনার জন্য আসলে কোনটা ভালো হবে, আগে কি থেরাপি দিতে হবে সেটা কেমোথেরাপির আকারে অথবা রেডিওথেরাপির আকারে, নাকি তাকে আগে সার্জারি করতে হবে। এই সিদ্ধান্তটা আসলে ব্যক্তি থেকে ব্যক্তি নির্ভর করে অনেকখানি, যে কোন রোগী কোন অবস্থায় আছে, তার ক্যান্সারটা কি ধরনের আছে এবং তার সোশ্যাল এবং ফিনান্সিয়াল অ্যাবিলিটি কতখানি আছে। এটাও কিন্তু অনেক বড় একটা, যেটা আমরা ভাবি যে চিকিৎসা সবার জন্য সমান, চিকিৎসা সবার জন্যই সমান, কিন্তু যিনি নিয়মিত ফলো আপ করতে পারবেন না, যার অ্যাবিলিটি নেই বা তার সাপোর্টিং হ্যান্ড নেই, যাকে নিয়মিত চিকিৎসকের কাছে আনতে হবে, ফলো আপ করাতে পারবে। অনেক সময় দেখি আমরা যে অপারেশনটা শেষ, রোগী নেই, যে তার ধারণা হচ্ছে যে ক্যান্সার তো কেটে ফেলেই দিয়েছে, এখন আর কি হবে। এই যে পরবর্তী যে ধাপগুলো সেটা করার জন্য তাকে আপনারা আর পাচ্ছেন না, তখন কিন্তু তার জন্য আপনাদের চিন্তা করতে হবে স্বল্প সময়ে কিভাবে তাকে 1.5 থেকে 2 বছর পরে আবার হয়তো সে ক্যান্সারটা রিকার করে যাচ্ছে। তো সেই সম্ভাবনাটাকে এড়ানোর জন্য আমরা একেবারে মানে বিভিন্নভাবে রোগীকে বোঝানোর চেষ্টা করি যে আপনার পুরাটাই আপনার চিকিৎসা, একটা অংশ না। এবং যে কোনো একটা অংশ শুরু করা মানে হচ্ছে আপনি সাপের লেজে জাস্ট পা দিয়েছেন, আপনাকে এখন পুরো সাপটা মারতে হবে, আর তা না হলে কিন্তু এটা ফনা তুলে আপনাকেই খেয়ে ফেলবে বা আপনাকেই মেরে ফেলবে, যেটা হচ্ছে রিকারেন্স বা আবার ক্যান্সারটা আসবে। তো মোট কথা যেটা আমি বলতে চাচ্ছি যে কোন রোগীর ক্ষেত্রে কখন কেমোথেরাপি আগে দিতে হবে বা হরমোন থেরাপি আগে থেকে শুরু হবে না ইমিউনোথেরাপি আগে থেকে শুরু হবে, সেটা নির্ভর করবে সেই রোগীর অবস্থা এবং তার ক্যান্সারের অবস্থা বা বায়োলজিক্যাল স্ট্যাটাসের উপর, তার ধরনের উপর। আচ্ছা, আমরা যদি বলি যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত একজন নারী, তার যদি ট্রিটমেন্ট ডিলে হওয়ার পিছনে কোনো কারণ থেকে থাকে, একটা অন্যতম কারণ হতে পারে যে তিনি একজন ফিমেল সার্জনের কাছে চান যে তার সার্জারিটা হোক, তিনি হয়তো দ্বিধাবোধ করছেন যে একজন মেল সার্জন দ্বারা তার অপারেশনটি করতে। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে পেশেন্টটা অনেকটা দেরি করে আপনাদের কাছে আসছে। এই যে একটা সোশ্যাল ব্যাপার, একটা সাইকোলজিক্যাল একটা পেশেন্টের ব্যারিয়ার, সেটা বিষয়ে আপনি কি বলবেন? মূলত ঢাকার মধ্যে তাও আমরা ফিমেল সার্জন অনেককেই পাই, কিন্তু পেরিফেরিতে বা ঢাকার বাইরে যারা আছে অনেক সময় তারা এটা নিয়ে, অনেক সময় এমনও হয় যে একজন গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন বা একজন মহিলা ডাক্তারের কাছে যাচ্ছেন, সেটা কখনো কখনো হোমিওপ্যাথির ডাক্তারও হয়ে যায়। হোমিওপ্যাথির শরণাপন্ন হচ্ছে কারণ সে একজন মহিলা সার্জনকে পাচ্ছে না, এবং এই বা মহিলা ডাক্তারকে না পাওয়ার কারণে প্রথম ডিলে কিন্তু সে নিজের নারী হয়ে কাউকে বলতে পারছে না, তার আশেপাশের কাউকে বলছে না বা তার ফ্যামিলির যে হেড তাকে বলছে না, এখানে একটা বড় ডিলে। এবং তারপরেও যদি উনাকে বলছে, তারপরেও তার সেকেন্ড ডিলেটা হচ্ছে সে একজন ফিমেল সার্জন পাচ্ছে না। এবং অনেক সময় দেখা যায় একজন সার্জনের কাছে পর্যন্ত যেয়েছে কিন্তু তার কাছে সে পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে না।
বা যে আলট্রাসোনোগ্রামটা করতে হবে সেই আলট্রাসোনোগ্রামও করতে গিয়েও একজন পুরুষ হয়তো করবে, সেজন্য তিনি করছেন না, এজন্য তিনি করছেন না। তো এই সমস্যাটা আসলে এখনো বাংলাদেশে আছে এবং ঢাকার বাইরে গেলে এটা কত বেশি সেটা আরো বেশি বোঝা যায়। কিন্তু আসার কথা যে সার্জারি ফ্যাকাল্টিতে এখন প্রচুর সার্জন, ফিমেল সার্জন হিসেবে এসেছেন এবং ওনারা ঢাকার বাইরেও প্রচুর কাজ করছেন। তারপরেও আমরা বলবো অসুখের ক্ষেত্রে নারীদের আসলে মাইন্ডসেটটা আসলে চেঞ্জ করাটা অনেক বেশি জরুরি। আচ্ছা, আরেকটা বিষয় যে আমরা বলছি যে প্লাস্টিক সার্জারি ভূমিকা, তো আপনি নিজে একজন প্লাস্টিক সার্জন, একজন ফিমেল প্লাস্টিক সার্জন, বাংলাদেশের অত্যন্ত প্রমিনেন্ট, তো প্লাস্টিক সার্জারির ভূমিকাটা আসলে ঠিক কোন জায়গাটায় শুরু হয় যে ট্রিটমেন্ট মডালিটি? এক্স্যাক্টলি সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের যেটা আমরা আমাদের হাতে সময় কম, আমিও একেবারে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি যে প্লাস্টিক সার্জারির ভূমিকা ব্রেস্ট ক্যান্সারে একেবারে প্রথম থেকেই। যদি একজন প্লাস্টিক সার্জন, আমি বলছি না যে অন্য কোনো ক্ষেত্রে না, যদি ছোট ক্যান্সার নিয়েও আসে, সে যদি ব্রেস্ট প্রিজার্ভ করে রাখতে চায় সেই ক্ষেত্রে তার যে অঙ্কোপ্লাস্টিক সার্জারি সেটাও একজন প্লাস্টিক সার্জন ভালো করে, যেমন তেমনি ব্রেস্টটা কেটে ফেলে দিয়ে যদি নতুন ব্রেস্ট তৈরি করতে হয় সেটাও একজন প্লাস্টিক সার্জন করতে পারছে। আবার কারো যদি অনেক বড় ক্যান্সারই হয়েছে কিন্তু সে ব্রেস্টটা রেখে যে ডিফর্মিটি বা যে বড় একটা ক্যান্সার সরিয়ে ফেলে যে গর্তটা হয় বা যে সমস্যাটা হয় সেটাকে এড়ানোর জন্য যে প্রক্রিয়া, যেটাকে রিপ্লেসমেন্ট টেকনিক বলা হয়, সেই প্রক্রিয়াটাও করছে। মানে ব্রেস্ট ক্যান্সারে ব্রেস্টের সাথে প্লাস্টিক সার্জনের ভূমিকার আসলে কোনো ধরনের কোনো মানে বলে শেষ করা যাবে না, এরকম একটা ওতপ্রোতভাবে জড়িত আসলে। আর এছাড়াও হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের পরবর্তীতে ব্রেস্টে তার ক্যান্সারের জন্য ফেলে দেয়া হয়েছে, বছর দুয়েক পরে তার মনে হয়েছে, আমি এরকম রোগী অনেক পড়েছি যে আমি তার ব্রেস্ট ক্যান্সারের জন্য ক্যান্সার কেটে ফেলে দিয়েছি, পরবর্তীতে সে নিজেই আবার এসেছে যে আবার নতুনভাবে ব্রেস্টটা তৈরি করে দেন। তো এই যে তৈরি করার বিষয়টা, এটা আগে ছিল না, এখন অনেক বেশি হচ্ছে এবং কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ব্রেস্ট অন্য ব্রেস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ না, অপারেশনের পরে অসামঞ্জস্যপূর্ণ হয়েছে, সেই ক্ষেত্রে নর্মাল ব্রেস্টটাকেও সামঞ্জস্যপূর্ণ করার জন্য কিন্তু একজন প্লাস্টিক সার্জনের প্রয়োজন হয়ে থাকে। তাই প্লাস্টিক সার্জারির ভূমিকা আসলে। আচ্ছা, একদম সংক্ষেপে যদি জানতে চাই যে এই যে ট্রিটমেন্টের এতগুলো ধাপের কথা বললেন, তো এগুলো সম্পন্ন করার পরে একজন রোগী স্বাভাবিক জীবনযাপন কি আগের মতন করতে পারেন এবং বা তার পরবর্তী জীবনটা আসলে কেমন হয়? এটা এক্স্যাক্টলি সেই নারীটির উপর অনেকখানি ডিপেন্ড করবে। সেই নারী চাইলে, তার মনের শক্তি যদি থাকে, মনের জোর যদি থাকে, তাহলে সে ক্যান্সারের আগে যে জীবনযাপন করতো তার থেকেও আরও সুন্দর এবং আরও কনফিডেন্ট সহকারে তার জীবনে ফেরত আসতে পারে। কারণ এত বড় একটা ঝঞ্ঝা যে পেরিয়ে এসেছে তার ক্ষেত্রে জীবনের অন্য সকল ধরনের সমস্যা কোনো সমস্যাই মনে হবে না। এবং সত্যি কথা যে আমাদের কাছে প্রচুর নারী আছে যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে, ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা চলাকালীন সময়ে তারা তাদের কাজ, তাদের পারিবারিক বা কর্মজীবী নারীদের সমস্ত কাজ তারা সামলে এবং পরবর্তী সময়েও আবার চমৎকারভাবে তার জীবনযাপন করে যাচ্ছে এবং ব্রেস্ট ক্যান্সারের কোনো লক্ষণ তার ভেতরে আর তেমন দেখা যায় না। তবে তারা অবশ্যই কিন্তু ফলো আপে আছে এবং চিকিৎসকের কাছে নিয়মিতভাবে তার যে ফলো আপ শিডিউল সেটি মেনটেন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আমাদের বাংলাদেশের নারীরা আরও সচেতন হবে এবং ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, জিসকা ফার্মাসিউটিক্যালসকে এবং চ্যানেল 24-কে। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের পর্বে আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।